আসসালামু আলাইকুম, মুরাদ প্ল্যাটফর্মসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে শিখব সংখ্যা রিলেটেড কিছু বেসিক ম্যাথ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা যদি সংখ্যার একটি এক্সাম্পল দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি 56। এটি একটি সংখ্যা। 56-র মধ্যে দুইটি অঙ্ক রয়েছে, 5 এবং 6। এই দুইটি নিয়েই কিন্তু 56 হয়েছে। আমরা যদি অঙ্ক বলি, অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই 10টি হচ্ছে অঙ্ক, 10টিকে আমরা অঙ্ক বলতে পারি। আর হচ্ছে এই অঙ্কগুলো দিয়েই মূলত সংখ্যা গঠিত হয়। 56 হতে পারে একটি সংখ্যা, 7000 হতে পারে একটি সংখ্যা, 5802 এটি একটি সংখ্যা, ইত্যাদি। পরীক্ষায় অনেক সময় আমাদেরকে স্থানীয় মান এবং স্বকীয় মান বের করতে বলা হয়ে থাকে। যে কোনো একটি সংখ্যা দেওয়া রয়েছে 4556। এই সংখ্যাটির বলা হয়েছে যে এই সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত। তাহলে এখানে 4 কোথায় রয়েছে? প্রথমে 4 রয়েছে, তো শুরুতে আমরা 4 লিখব, আর বাকি যে 3টা ডিজিট রয়েছে 3টে ডিজিটকে 0 করে দিব। এটাই হচ্ছে স্থানীয় মান বের করার নিয়ম। মূলত স্থানীয় মান কিভাবে বের করা যাবে? কোনো অঙ্কের স্থানীয় মান বের করতে হলে ওই সংখ্যাটি লিখে তারপরে ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো 0 করে দিতে হবে। সেরকম আরও একটি দেখি, যদি বলা হয় 8752 টির 7-এর স্থানীয় মান। স্থানীয় মান কত? তাহলে আমরা 7 এখানে রয়েছে, 7 লিখতে পারি, আর পরের যে 2টা ডিজিট রয়েছে এই 2টা ডিজিটের জন্য 2টা শূন্য, 700। 7-এর স্থানীয় মান হবে 700। স্থানীয় মান আমরা বুঝতে পেরেছি। এখন যাব আমরা স্বকীয় মান। স্বকীয় মান বলতে এই 8752 সংখ্যাটি লিখলাম, যদি বলা হয় এটার 5-এর স্বকীয় মান কত। সংখ্যাটির 5-এর স্বকীয় মান, সংখ্যাটিতে সংখ্যাটিতে 5-এর স্বকীয় মান কত। স্বকীয় মান বলতে কোনো একটি সংখ্যা আলাদাভাবে লেখাই হচ্ছে স্বকীয় মান। আলাদাভাবে, সম্পূর্ণ আলাদা। এখানে 4টি অঙ্কের একটি সংখ্যা রয়েছে, তাহলে এখান থেকে শুধু আমাকে বলা হয়েছে কি 5-এর স্বকীয় মান। 5-এর স্বকীয় মান বলতে শুধু 5টাই লিখবো আমি এখানে, আলাদা করলাম। 8752 থেকে 5টাকে আলাদা করে নিয়েছি, তাহলে 5টি স্বকীয় মান। বুঝতে পেরেছি সবাই? এখন আমরা আরেকটি অঙ্ক দেখব। যদি বলা হয় 5602 এর স্বকীয় মান এবং স্থানীয় মানের পার্থক্য কত।
তাহলে আমরা দেখব 5602 এর স্বকীয় মান এবং স্থানীয় মান এর পার্থক্য কত। এখানে অবশ্যই বলে দেওয়া থাকবে যে 6 এর স্বকীয় মান স্থানীয় মান নাকি 5 এর স্বকীয় মান স্থানীয় মান। তো আমরা এখানে ধরে নিব যে 6 5602 এর 6 এর স্বকীয় মান এবং স্থানীয় মানের পার্থক্য। তাহলে যদি আমরা 5602 লিখি, প্রথমে যদি স্থানীয় মানটা বের করি তাহলে 6 লিখলাম, লিখে যেহেতু 2 ডিজিট রয়েছে 2টা দিলাম। এটা হলো স্থানীয় মান। এবার 5602 এর স্বকীয় মান বলতে 6, এটা হচ্ছে স্বকীয় মান। এখন কি বলা হয়েছে, এখানে পার্থক্য বের করতে বলা হয়েছে। পার্থক্য বলতে কি, এটা থেকে এটা বিয়োগফল হবে 600 মাইনাস 6। অ্যান্সার। এই কোশ্চেনটা অনেক জায়গাতে বেশিরভাগ এসে থাকে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতটি রয়েছে। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে মোট 25টি। এখন আমরা ক্রম অনুযায়ী দেখব 1 থেকে 10-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, 11 থেকে 20-এর মধ্যে কতটি রয়েছে, এভাবে 91 থেকে 100 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা রয়েছে, এবং সবশেষে সবগুলোর যোগফল আসলে 25টা হয় কিনা আমরা এখন তা দেখে নিব। 1 থেকে 10-এর মধ্যে রয়েছে 2, 3, 5, 7। 11 থেকে 20-এর মধ্যে রয়েছে 11, 13, 17, 19। 21 থেকে 30-এর মধ্যে রয়েছে 23, 29। 31 থেকে 40-এর মধ্যে রয়েছে 31, 37। 41 থেকে 50-এর মধ্যে রয়েছে 41, 43, 47। 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 53, 59। 61 থেকে 77-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 61, 67। 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 71, 73, 79। 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 83, 89। এবং 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে শুধুমাত্র 97। এখানে মৌলিক সংখ্যা রয়েছে 4টি। 11 থেকে 20-এর মধ্যে সংখ্যা রয়েছে 4টি। এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 1। মোট তাহলে আমরা এখানে মোট 25টি মৌলিক সংখ্যা পেয়ে গিয়েছি। এটাকে আমরা একটি কোড আকারে মনে রাখতে পারি। 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এখানে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে, 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক জোড় সংখ্যা। আচ্ছা, এখন যদি বলা হয় যে 1 থেকে, যদি বলা হয় 3 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যার গুণফল কত। যেহেতু 3 থেকে বলা হয়েছে তাহলে আমরা 2টাকে ধরবো না। এখানে 3, 5 এবং 7 তিনটি সংখ্যার গুণফল বের করতে হবে। তাহলে 3 গুণন 5 গুণন 7, 15, টোটাল হচ্ছে 105।
আমরা যদি এই কোডটি মনে রাখি তাহলে খুব সহজেই 1 থেকে 100 পর্যন্ত যে কোনো মৌলিক সংখ্যা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারি। এখানে যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 1 থেকে 10 এখানে তো 4টি আছে। তো যদি আমি এখানে 1 থেকে 20 পর্যন্ত দেই, স্টার্টিং পয়েন্ট 1 এবং 20, 1 থেকে 20 এর মধ্যে 4 + 4 8টি। 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে। সে 1 থেকে 50 মানে এই ঘর পর্যন্ত, তাহলে এই কটার যোগফল 4 4 8 10 12 3 15টি। 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক আছে 15টি। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চিন, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 40 থেকে 100 পর্যন্ত। তাহলে এখানে 40টা তো মৌলিক সংখ্যা না, তো এখানে আমরা 41 থেকে শুরু করব। 41 থেকে 100 পর্যন্ত যদি ধরি তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা রয়েছে পর্যন্ত বৃহত্তম যে সংখ্যাটি, সেই বৃহত্তম সংখ্যাটি কিন্তু 97। তো 100-র ভিতরে এখানে 97 হবে। বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 97 - 41, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা এটি 40। তাহলে কি লিখতে পারি? এটার অন্তরটা হবে 6 5 56। এটাই অ্যান্সার। এখানে হচ্ছে আপনার 91 থেকে 100-র মধ্যে কিন্তু একটাই মৌলিক সংখ্যা রয়েছে, আর সেটাই হচ্ছে 97। তো যেহেতু বলা হয়েছে যে 40 থেকে 100-র মধ্যে, তাহলে 100-র মধ্যে এখানে 100-র চেয়ে নিচে যেটা 97 হচ্ছে সর্বোচ্চ মৌলিক সংখ্যা। আর 40 তো মৌলিক সংখ্যা না, এটা হচ্ছে যৌগিক। তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই 41 থেকে ধরে নিতে হবে। তাহলে 41টা হচ্ছে সর্বনিম্ন আর 97টা হচ্ছে সর্বোচ্চ। তাহলে দুটোর অন্তর করলে আমরা পাই 56। আমরা এখন আরেকটি অঙ্ক দেখব, যে অঙ্কটি বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এটা বের করতে গেলে শর্টকাট যদি আমরা একটা মেথড অবলম্বন করি, সেই ক্ষেত্রে হবে প্রথম সংখ্যাটিকে আমরা যদি x ধরি এবং দ্বিতীয় সংখ্যাটিকে যদি y ধরি, তাহলে এটা বের করার খুব সহজ একটি টেকনিক, সেটা হচ্ছে x + y / 2। যদি আমরা x + y ডিভাইডেড দিই তাহলে 301 + 381/2 কত আসে? 2 8 6। (341) তাহলে এখন এই 341 সংখ্যাটি 301 থেকে বড় এবং 381 থেকে ছোট, এই সংখ্যাটি হবে অ্যান্সার। আমরা যদি এটা হচ্ছে বেসিক একটা নিয়মে যদি করতে যাই, তাহলে আমরা এটা দেখব। ধরি সংখ্যাটি, ধরি যে একটা সংখ্যার কথা বলা হয়েছে, ধরি সংখ্যাটি x। প্রশ্ন মতে এখানে বলা হয়েছে একটি সংখ্যা 301 থেকে যত বড়, যেহেতু বড় বলা হয়েছে তাহলে x - 301 = 381 থেকে তত ছোট, তাহলে 381 - x বা x + x = 381 + 301, 2x = 2
8 6 বা x ইকুয়াল লিখতে পারি 682/2 341। তাহলে সংখ্যাটি 341। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে লিখেছি। দুটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 2 হলে সংখ্যা দুটি কত? এটার যদি আমরা শর্টকাট মেথড অবলম্বন করি তাহলে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানে বড় সংখ্যাটি বের করার জন্য এখানে যেহেতু দুটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 2, তাহলে সংখ্যা দুটি কি? অবশ্যই একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যা রয়েছে। তাহলে যখন আমরা বড় সংখ্যা বের করব, বড় সংখ্যাটি সমান x প্লাস y ভাগ 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 যোগ 2 ভাগ 2, 12 ভাগ 2, 6। বড় সংখ্যাটি 6 এবং ছোট সংখ্যাটি লেখার জন্য y 2, 10 মাইনাস 2, 2, 8, 4। ছোট সংখ্যাটি 4। এই অঙ্কটা যদি আমরা লিখিত নিয়মে করতে যাই, প্রথমে ধরি বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। তাহলে x প্লাস y ইকুয়াল টু 10। এক নাম্বার। x মাইনাস y ইকুয়াল টু কত দেওয়া রয়েছে এখানে? 2, 2 নাম্বার। 1 ও 2 যোগ করে পাই প্লাস y ইকুয়াল টু x মাইনাস y ইকুয়াল টু 2। যেহেতু যোগ করবো প্লাস মাইনাসে কাটা, 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল 12/2, 6। কিসের মান পেলাম? x এর মান। তাহলে x এর মান নঙে বসিয়ে x plus y equal to 10, 6 plus y equal to 10, y equal to 10 minus 6, 4। আমরা এখানে ধরে নিয়েছিলাম বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। সংখ্যা দুইটি ছয় 4। এবার একটি অঙ্ক করব, বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়। কিভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ খুব সহজে নির্ণয় করতে পারি। সেখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে 3/4, 4/5, 6/7, 7/8 এর ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? আমরা এটা একটা খুব সুন্দর একটা টেকনিকের মাধ্যমে করতে পারি। প্রথমে লিখে নিব 3/4, 4/5। এই দুটির মধ্যে কোনটি ছোট সেটাকে বের করব। 3×5 = 15, এটা গুণ করবো, আড়াআড়ি গুণ। 3×5 = 15, এটা 4×4 = 16। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে এটা হচ্ছে ছোট, 3/4। আচ্ছা, এখন পরের যে দুইটি রয়েছে 6/7 এবং 7/8। 6 × 8 = 48,
749। তাহলে এই দুটির মধ্যে 6/7 এই সংখ্যাটি ছোট, এটা হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে এখন এর মধ্যে আমরা পেলাম এইটা ক্ষুদ্রতম এবং এই দুটির মধ্যে পেয়েছি এইটা। তাহলে এখন এই দুটার মধ্যে আমরা আরেকবার চেক করে দেখব যে কোনটি ছোট হয়। 3/4, 6/7, 3 × 7 = 21, আর গুণ হবে 4 × 6 = 24। তো ক্ষুদ্রতম ভগ্নাংশটি হচ্ছে 3/4। তাহলে এটার যে অ্যান্সার সেটা আসবে 3/4। এটা হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ। সেরকম যদি আমরা আরো একটা দেখি, সাপোজ দেওয়া রয়েছে 1/2, 4/5, 5/7, 6/9। তাহলে আমরা এখান থেকে সরাসরি করব গুণ। এটা 5, এটা 8, তাহলে এর মধ্যে ছোট পাইলাম এটা। এর মধ্যে 5 নং 45, এটা 6 × 7 = 42। তাহলে এই দুটার মধ্যে ছোট পেলাম, ছোট ভগ্নাংশ পেয়েছি এটা। তাহলে এবার আমরা এইটা আর এটার মধ্যে একটা ক্যালকুলেশন করে দেখব যে কোনটা ছোট হয়। এটা 9, এটা 12। তাহলে আমরা যে ছোট ভগ্নাংশটি পেলাম তা হচ্ছে 1/2, এটা ছোট। এখন আমরা দেখব বড় ভগ্নাংশগুলো কিভাবে বের করা যায়। সেখানে একটি অঙ্ক নিয়েছি, এটা দেওয়া রয়েছে কোনটি বৃহত্তম ভগ্নাংশ। আমরা সেম আগের মতো করে এখানে ক্যালকুলেশন করব। ভাগ করে নিব 4/3, 7/8। এখানে 4 × 8 = 32, 3 × 7 = 21। এর মতো বড় এটা 6/5, 9, 8, 6 × 8 = 48 এবং 5 নং 45। তাহলে এর মধ্যে এটা বড়। এখন দুটার মধ্যে আবার ক্যালকুলেশন করে দেখব। 4/5, 4 × 5 = 20, 3 × 6 = 18। তাহলে এখানে বড় ভগ্নাংশ হবে 4/3। এটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। আমরা খুব সহজেই ভগ্নাংশগুলো বের করে নিতে পারি। এটা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার আমরা দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর করব কিছু ম্যাথ। এখানে একটি দেওয়া রয়েছে 1.1কে ভগ্নাংশে প্রকাশ করুন। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এই যে মানটা থাকবে এটাকে প্রথমে আমরা পুরোটাকে দশমিক উঠাই দিব, দিয়ে লব আকারে লিখব উপরে 11। এবার তাহলে দশমিকের জায়গায় 1 ধরবো। তাহলে এখানে দশমিক কই ছিল, 1-এর পর দশমিক ছিল। দশমিকের জন্য হরে একটা 1 নিলাম, আর দশমিকের পরে যে কয়টা যতটি সংখ্যা থাকবে ঠিক ততটি এখানে 0 দিব। তাহলে এটাই হবে অ্যান্সার। যদি বলা হয় 1.1কে ভগ্নাংশে প্রকাশ করুন, তাহলে উপরে সমস্ত সংখ্যাটিকে লব আকারে লিখব এবং নিচে এইভাবে দশমিকের জন্য 1 আসবে এবং তারপর একটি সংখ্যার জন্য 0। সেভাবে যদি আমরা আরও একটা অঙ্ক দেখি, 1.25 এটাকে ভগ্নাংশে রূপান্তর। তাহলে আমরা উপরে সম্পূর্ণ অঙ্কটিকে লিখব 125 ভাগ দশমিকের জন্য 1, দশমিকের পর রয়েছে 2টা ডিজিট, এই জন্য 2টা 0 দিলাম। এটা কিন্তু কাটাকাটি যায়। 25 দিয়ে যদি কাটি তাহলে কত হয়, 5, 5 × 25 = 125 এবং 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 25 দিয়ে কাটলে কত হয়, নিচে 4, 4 × 25 = 100, 5-এর 4 অ্যান্সার। পরে যদি আমরা আরও একটি অঙ্ক দেখি 0.03 এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 0 তো কোনো দাম নেই, শুধু 3 রয়েছে উপরে, আর দশমিকের জন্য এখানে 1, 2 ডিজিট রয়েছে, এই জন্য 2টা 0। 3/100 অ্যান্সার। আরও একটি অঙ্ক দেখি 0.05
513। কীভাবে লিখবো আমরা? 513টিকে উপরে দিব, দশমিকের জন্য 1, 5 ডিজিটের জন্য 3 ডিজিটের জন্য 3টা শূন্য। তাহলে এটা কি কাটাকাটি যায়? যায় না। যে সংখ্যা রয়েছে এখানে কাটাকাটি যাবে না, সো এখানে এটা অ্যান্সার। একটা যদি দেখি 1.8 0। এটাকে ভগ্নাংশে যদি প্রকাশ করতে যাই তাহলে 180 ডিভাইডেড দশমিকের জন্য 1 0 0। তাহলে এটা এখন কাটাকাটি যাবে, 0 0 কাটা, 2 দিয়ে যদি কাটি তাহলে হয় 9 5, তাহলে 9/5 অ্যান্সার। এভাবে আমরা খুব সহজেই দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এবার আমরা দশমিকের যোগ শিখব। সাপোজ এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে 0.1 যোগ 0.01 যোগ 0.001। এটার যোগ করতে গেলে প্রথমে আমরা অঙ্কগুলো লিখে নেব। 0.1 0.01 0.001 যোগ। তাহলে উপরে তো কোনো ডিজিট দেখতে পাচ্ছি না, আমরা দশমিকের যোগের ক্ষেত্রে একটা কাজ করে নিতে পারি। দশমিকের ক্ষেত্রে দশমিকের পর যে শূন্য রয়েছে, আচ্ছা সর্বোচ্চ দশমিকের পর 3টা ডিজিট রয়েছে এখানে, কিন্তু উপরেগুলো 2টা এবং তারপরে একটা রয়েছে। তো আমরা এই 3 ডিজিট মিলানোর জন্য, মানে আমাদের সুবিধার্থে, আমরা এখানে সবগুলোতে শূন্য ধরে নিতে পারি, সবগুলোতে শূন্য দিতে পারি। শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হবে না। আমরা শূন্য দিয়ে সব করব। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, 0 0.111। এটা হচ্ছে অ্যান্সার। যদি আরেকটা যদি দেখি 0.4125 যোগ 0.3172। তুমি লিখে নেব 0.4125 যোগ 0.3172। যেহেতু কোনো সংখ্যা নেই তো ডিজিটটা পড়ানোর জন্য আমি শূন্য ধরে নেব। 5 9 1 7 0.7195 অ্যান্সার। আমরা এবার দশমিকের গুণ করব, আর এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। আমরা খুব সহজে দশমিকের গুণ করতে পারি। আচ্ছা এখানে আমরা সকল দশমিক এবং শূন্যগুলো বাদ দিয়ে দেবো, এগুলো ধরবই না। তাহলে শুধু এখানে 1, এখানে 1, এখানে 1, 3টে 1 যদি গুণ করি তাহলে কত হয়? এখানে 1ই হবে। আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে দশমিকের পরে মোট কয়টা ডিজিট রয়েছে প্রত্যেকটা জায়গাতে। এখানে রয়েছে 3টা ডিজিট, 1 2 3, এখানে 2টা, 3 আর 2 5, আর এখানে রয়েছে দশমিকের পর একটা 6টা। তাহলে দশমিকের পর যেহেতু 6টা ডিজিট রয়েছে, তার মানে এই দিক থেকে 6 ঘর আগে দশমিক বসাতে হবে। 6 ঘর আগে, এই দিক থেকে 6 ঘর আগে। এখন আমরা এটা কীভাবে পূরণ করব? সব শূন্য দিয়ে পূরণ করব। তাহলে 6টা 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক দিয়েছি। আর এখানে সামনে যেহেতু কিছু নেই, এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে 0.000001। আচ্ছা আমরা আরও একটি দশমিকের গুণ দেখব। সাপোজ দেওয়া রয়েছে 0.4 গুণন 0.02 গুণন 0.08। এটা কীভাবে করব? এখানে আমরা দশমিক এবং শূন্য কোনো কিছুই ধরবো না, এখানে ধরবো 4, এখানে 2, এখানে 8। তাহলে কত হয়? 4 দুগুণে 8, 8 আর 8 গুণ করলে 8 8 কত? 64 লিখলাম। আচ্ছা এখন দশমিকের পরে মোট কতগুলো ডিজিট রয়েছে? দশমিকের পরে এখানে 2, আর এখানে 2 4, আর এখানে 1 5।
তাহলে আমরা এদিক থেকে পূরণ করে 5 ঘর আগে দশমিক দিব। 1 2 3 4 5 দশমিকের আগে একটা শূন্য দিলে হবে। দশমিকের আগে যেহেতু কিছু নেই সেক্ষেত্রে আমরা একটা শূন্য দিয়ে নিব। তাহলে এটা হচ্ছে অ্যান্সার করব। আচ্ছা, তো চলুন আমরা আরও একটি গুণ দেখে আসি। এখানে দেওয়া রয়েছে 0.3 গুণন 0.02 গুণন 0.05। এটার জন্য আমরা কি করব, প্রথমে এই ডিজিটগুলো গুণ করে নিব। 3 দুগুণে 6, 5 6 30। এবার দেখব দশমিকের পরে কয়টা ডিজিট রয়েছে। এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে একটা 5টা। তাহলে 1 2 3 4 5। এইভাবে আমরা দশমিকের গুণগুলো করব। এবার আমরা দেখব দশমিকের ভাগ। দশমিকের ভাগগুলো কিভাবে করা যায়। এখানে দেওয়া রয়েছে 0.5 ভাগ 0.002 কত, উপরে লিখব 0.5, নিচে 0.002। এটা যেহেতু ডিজিটের সংখ্যা দেখা যাচ্ছে দশমিকের পর এখানে রয়েছে একটা ডিজিট কিন্তু নিচে রয়েছে 3টা ডিজিট। তো আমরা ভাগের সুবিধার্থে ডিজিটগুলো মিলাই নিব। আর মিলাই নেওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই শূন্য দিতে হবে। শূন্য দিয়ে সবগুলো মিলাই নিতে হবে। তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 500, নিচে হচ্ছে 2। তারপর এগুলো সব বাদ দেবো, এগুলো ধরার কোনো প্রয়োজন নেই। দশমিক 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 250। সো 250 হবে, এটা অ্যান্সার। আমরা দশমিকের আরও একটা ভাগ দেখব। সেটা হচ্ছে 0.004 ভাগ 0.0008 টু হট। তাহলে প্রথমে যদি আমরা দিই 4 0.0008, তাহলে এই ক্ষেত্রে যেহেতু উপরে রয়েছে দশমিকের পর 3টা ডিজিট, নিচে রয়েছে দশমিকের পর 4টা, তো আমরা অবশ্যই এটা মিলাই নেব। এই জন্য উপরে শূন্য দিব। তাহলে শূন্য দিলে তাহলে উপরে হচ্ছে 40, নিচে হচ্ছে 8। এইসব আজ আমরা দেখবই না, এইদিকে কোনো সংখ্যায় দেখতে যাব না। তাহলে 40 নিচে 8 যদি কাটি তাহলে কত হয়, 5। সো এটা অ্যান্সার হবে 5। এটা অ্যান্সার হবে 5। এখানে 3টা দশমিকের পর ডিজিট ছিল 3টা, আর এখানে ছিল 4টা। তো এটা তো আমাদের সুবিধার জন্য এখানে এভাবে থাকলে আসলে এটা কাটাকাটি করা যাবে না বা অ্যান্সারও মিলবে না। সেক্ষেত্রে আমাকে এখানে শূন্য ধরে নিতে হবে। শূন্য দিয়ে তাহলে এটা এখানে দিলাম পুরো 40, 8 5টা 40। আচ্ছা, এই ধরনের অঙ্ক থাকলে আমরা খুব সহজেই কিভাবে করতে পারি এখন তা দেখব। আচ্ছা, উপরে এখানে যেটা রয়েছে আমরা যেভাবে একটু আগে গুণ করেছি সেমভাবে উপরে মানটা করব। এখানে দশমিক বা দশমিকের পর যে শূন্যগুলো রয়েছে এগুলো একটা আমরা ধরবো না, শুধু এই ডিজিটগুলো ধরবো। তাহলে এখানে 3টা 1 রয়েছে, 3টা 1-এর কারণে এখানে 1 হলো। আচ্ছা, এখন দেখব দশমিকের পর কয়টা ডিজিট রয়েছে। দশমিকের পর ডিজিট রয়েছে 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 0.1। আচ্ছা, ভাগ, এখানে দশমিক বা শূন্য এগুলো নিব না। তাহলে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8 8। তাহলে এখানে কয়টা দশমিকের পর কয়টা ডিজিট রয়েছে, 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6 দশমিক শূন্য, এসব কাটা 1/8 অ্যান্সার। এইভাবে, অথবা আপনি যদি এখানে এই মানগুলো নাও দিতেন, শূন্যগুলো সরাসরি যদি এখানে 1 আর এখানে 8 লিখতেন তাহলেও এটা অ্যান্সার হতো। আচ্ছা, আমরা এরকম আরও একটি দেখব অঙ্ক। আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখব। এখানে দিলাম 1 গুণন 11 গুণন 12, নিচে 1 গুণন 2। তাহলে উপরে কত আসে, উপরে এটা গুণ করলে হবে 132। 132। এখন হচ্ছে দশমিকের পর এখানে কয়টা ডিজিট রয়েছে, 1টা 2টা 3টা। তাহলে 1 2 3 দশমিক, এখানে একটা শূন্য ধরে নিব। আচ্ছা, 2
এখানে শুধু 2 রয়েছে, তাহলে এখানে 2 যদি থাকে তাহলে এখানে দশমিকের পর কয়টা রয়েছে? 3টা। তাহলে এখানে 2 রয়েছে, তার মানে এর দিকে 3 ঘর আগে আমরা মিলাই নিব এটা ভাগের সুবিধার্থে। 3 ঘর আগে যদি মিলাই নিই তাহলে 1 1 2 3 দশমিক 0। তাহলে এখানে দশমিকের পর 3 ডিজিট, এখানে দশমিকের পর 3 ডিজিট। সেখানে এখানে দেখি দশমিকের পর কয়টা ডিজিট রয়েছে? 1 2 3 4। তাহলে এখানে আরও একটা শূন্য হবে, 4টা দিতে হবে। 1 2 3 4টা মিলাইতে হবে। এখানে রয়েছে 3টা, সো ডান দিকে আমরা আরেকটা শূন্য নিতে পারি। এখন দশমিকের আগে যেগুলো রয়েছে দশমিক এবং শূন্য, এগুলো সব বাদ পরে, তাহলে 1320 2। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়? 660 আনসার। বুঝতে পেরেছি? এখানে আমরা প্রথমে 132 এই সংখ্যার গুণ করলে 132 আসে। তারপর এখানে দশমিক, আর দশমিকের পর 3টা ডিজিট থাকার কারণে তো 3টে ডিজিটের আগে দশমিক দিয়ে এখানে শূন্য দিয়েছি। তারপর নিচে যদি দেখি তাহলে 1 আর 2 গুণ করলে 2 হয় 2। আর এখানে দশমিকের পর সংখ্যা রয়েছে 1টা 2টা 3টা 4টা। সো দশমিকের পর যেহেতু 4টা সংখ্যা, তো আমাদেরকে এটা মিলানোর জন্য 4 ডিজিট মিলানোর জন্য আমরা এখানে 4টা শূন্য নিয়ে নিয়েছি এবং দশমিকের আগে একটা শূন্য দিয়েছি। তাহলে এখানে এগুলো আর এখানে লেখার দরকার নেই, এখানে শুধু 2 আর উপরে হচ্ছে 1320। কাটাকাটি করলে কত হয়? 660। অ্যান্সার। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 47। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বড় সংখ্যা সমান লিখতে পারি বর্গের অন্তর যোগ 1/2 ছোট সংখ্যা বর্গের অন্তর -1/2। তাহলে বর্গের অন্তর, আমরা যদি বড় সংখ্যাটি বের করতে যাই, বড় সংখ্যা বের করার জন্য এখানে কত রয়েছে? 47 যোগ 1/2 48 2 কত হয়? 24। বড় সংখ্যাটি 24। আর ছোট সংখ্যাটি যদি বের করতে যাই, বর্গের অন্তর 47 - 1/2 কত হয়? 6/2 23। তাহলে এখানে যেটা বলেছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 47। পূর্ণ সংখ্যা দুইটি হচ্ছে 24 এবং 23। দেখুন এখানে আরেকটি অঙ্ক লেখা হয়েছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? একটু আগে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি, যে বড় সংখ্যা সমান লিখতে পারি বর্গের অন্তর যোগ 1/2। বর্গের অন্তর বলতে কত? 199 যোগ 1/2 200/2 100। এটা হবে অ্যান্সার। ছোট সংখ্যা এখানে বলেনি, যদি বলতো ছোট সংখ্যা নির্ণয় করতে, তখন আমরা কি করতাম? 199 এটা মাইনাস করতাম, -1/2। তবে কত হয়? 198 198/2। 99 আনসার হতো। তাহলে বড়টি হচ্ছে 100, ছোটটি 99। তো এখানে আমার বড় সংখ্যাই চেয়েছে,